2014 টেটের ক্ষেত্রে পরে ট্রেনিং করা যোগ্য, মানে ওটা বৈধ আছে, ওরা ওই টেটের ট্রেনিং যাতে একটু হালকা দেওয়া হয় এনসিটি থেকে ওরা পাস করে নিয়ে এসেছিল। কিন্তু 2017 ট্রেনিং 2017 বলুন 2022 বলুন পরে ট্রেনিং করাটা যোগ্য হবে বলে আমার মনে হয় না। পার্সুইং থাকতে হবে। যারা 2022-এর টেট উত্তীর্ণ পরে ডিএলএড করছে, এটা সামনে দিনে দেখতে পাবেন। এখন কাউকে এখন ইয়ে করবো না, মানে কাউকে আশা জায়গাটা বা এইসব কিছুটা, যারা বৈধ তারা বসতে পারবে। হঠাৎ লাইভে চলে এলাম, অনেকেই বারে বারে বলছে দাদা একটু কিছু জানানোর জন্য। এখন চারিদিকে চাকরি হারা চাকরি গেছে, এটা নিয়ে ব্যস্ত। সংবাদ মাধ্যমও এটা নিয়ে ব্যস্ত আছে, সারা ওয়েস্ট বেঙ্গল এটা নিয়ে ব্যস্ত আছে। বেশ গর্বাগরম, এটা একটা ভালো সংবাদ সবার কাছে। কারণ চাকরি যাকে আমরা চাই না, যোগ্যদের চাকরি যাকে আমরা চাই না। আজকে চাকরি হারাদের নিয়ে আমাদের সহানুভূতি সমবেদনা আছে, কিন্তু কাউকে পাশে পাইনি আমরা, কোনো চাকরি হারা, মানে চাকরি যারা করছে, যারা কর্মরত বা যাদের চাকরি চলে গেছে, একটা কেউ পাশে পায়নি যে দীর্ঘদিন ধরে প্রাথমিক স্কুলগুলোর অবস্থা খুব বাজে, চাকরি দরকার আছে। কেউ রাজপথে এসে পা মেলায়নি, একটা বৃদ্ধ মিলিয়েছিল পা। লড়াইটা আমাদের প্রত্যেকের করতে হবে, সময়টা কিন্তু খারাপ। আর বিভিন্ন দিকে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, আমাদের 22-এর ভবিষ্যৎ কি আমরা জানি না। একটা ভালো পথে এগোচ্ছিলাম, ইন্টারভিউ আসবে, ডিসেম্বরের আগে আসার চিন্তা ভাবনা অনেকে ছিল। ডিসেম্বর পেরিয়ে গেল, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল পড়ে গেল। এখন কি করবো আমরা? আর একটা কথা বলি, আমার লাইভটা একটু ভালো করে শুনবেন। ওই 2-4 জন 50 জন 100 জন গিয়ে বিকাশ ভবন বলুন আর এপিসি ভবন বলুন গিয়ে কোনো লাভ হবে না। সবাই পথে নামলে যদি অবরুদ্ধ করতে চান, প্রতিরোধ করতে চান, সবাই গিয়ে বসতে হবে। না হলে ওই 100 জন 200 জন 1000 জন গিয়ে ওই সারাদিন থানায় বসিয়ে রেখে সন্ধ্যাবেলা বাড়িতে আসা, ওটা করে কোনো লাভ হবে না। পরিষ্কারভাবে শুনবেন, সে যেই সংগঠন হোক না কেন, যারাই হোক না কেন, উত্তীর্ণরা সব একসাথে পথে না নামলে কোনো কথা খাটবে না। আর যেটা কথা ইতিমধ্যে আমি বলছি না, পরিষ্কারভাবে আমি বলছি না, একমাত্র সংগঠন 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্য মঞ্চ বছরের প্রথম সেই মার্চ মাস থেকে ছিল, আজকে এপ্রিল মাস, 2 বছর পেরিয়ে 3-4 মাস হয়ে গেছে, 2 মাস পেরিয়ে গেছে। যাই হোক, লড়াই করছে, ধারাবাহিকভাবে লড়াই করছে, কোনো ফলের আশা করছে না। আমরা ইতিমধ্যে এই 10 জন নিয়ে পথে নামার থেকে আমরা একটা অন্যরকম কর্মসূচি অলরেডি ইতিমধ্যে চলে গেছি। আমি এখন বলবো না, একটা বড় কর্মসূচি আপনারা যেটা চাইছিলেন সেই কর্মসূচিটা আমরা করতে যাচ্ছি। আমি এখন সোশ্যাল মিডিয়াতে এটা ভিউ করবো না। 23 জেলার প্রত্যেকজনকে নিয়ে টেলিগ্রাম মিটিং হবে, কর্মসূচি সেখানে বলা হবে। এখন ইতিমধ্যে মানে এখন আমি এই বিষয়টা প্রকাশ করছি না। আমার মনে হয় 100 জন 200 জন গিয়ে বিকাশ ভবনে, এপিসি ভবনে গিয়ে পুলিশে টানাটানি ছেড়াছেড়ি এইগুলো করার থেকে যদি বসে পড়তে পারি চলো, আর যদি না বসে পড়তে পারি তাহলে অন্য পদক্ষেপ নিতে হবে। আর সবচেয়ে বড় কথা, আমাদের অনেকেরই ঘুম ভাঙছে না। ঘুম ভাঙবে, দেরি করুন, ঘুম ভাঙবে। এই চাকরি হারা 26,000 হলো, সামনের দিনে কি হবে প্রাথমিকের ক্ষেত্রে কেউ বলতে পারে না। কারণ প্রাথমিকেই যথেষ্ট দুর্নীতি হয়েছে। আমার মনে হয় এই এসএসসি তুলনায় প্রাইমারিতে দুর্নীতিটা বেশি 2014 থেকে, আমরা ভালো করেই জানি। তো এটা যদি কোনো সমস্যা দেখা দেয়, নিয়োগের আশা ভুলে যেতে হবে। আপনাদের বুকে আগুন জ্বলে না আগুন? এই যে লাস্ট আমরা আন্দোলনটা করলাম, আপনারা কেন এত কমজন রাজপথে গেছিলেন? চাকরিটা কিন্তু এই ফেসবুকে দেবে না, চাকরিটা কিন্তু আপনার মানে বাড়ি বসে থাকলে কেউ দেবে না। নতুন নোটিফিকেশন আসবেই না। যেটুকু ভাবছিলাম হয়তো এই বছরের মাঝামাঝি বা শেষের দিকে হয়তো নোটিফিকেশন চলে আসবে, কিন্তু একটার পর একটা জটিলতা সৃষ্টি হচ্ছে। আজকে যদি সরকার ওবিসি মামলা যে দোহাইটা দিচ্ছে, যারা বলে যে দাদা তুমি সরকার বিরোধী কেন বলো, সরকার বিরোধী বলো না, আমি তাদের উদ্দেশ্যে বলছি, সরকার বিরোধিতা আমাদের কাজ নয়, কিন্তু দীর্ঘদিন বঞ্চনা যে আমাদের সাথে করে আসে তার বিরুদ্ধে লড়াইটা হচ্ছে। প্রাথমিকে দুর্নীতি হলে তার বিরুদ্ধে কথা বলবো, কিন্তু সরকারের কোন কর্মসূচি, সরকারের কোন কন্যাশ্রী, সবুজ সাথী থেকে শুরু করে এইসব কর্মসূচি কোথায় কি হচ্ছে, মেলা খেলা আমাদের দেখার বিষয় সেটা না। আমাদের দীর্ঘদিন বঞ্চিত করে রেখেছে, তার বিরুদ্ধে লড়াই আমাদের, সরকার বিরোধী লড়াই আমাদের। যে এইভাবে ফেলে রাখা একটা সরকার, দীর্ঘদিন ধরে একটা নির্বাচিত সরকার আমাদেরকে এইভাবে বসিয়ে রাখা হচ্ছে। একটা দিন না, 2 দিন নয়, প্রায় 2 বছর পাকা টেট পাস সার্টিফিকেট হাতে নিয়ে বসে আছি। এখন ওবিসি দোহাই দেওয়া হচ্ছে। ওবিসি কোনোরূপ যারা অলরেডি কোয়ালিফাইড এবং অলরেডি বেনিফিট পেয়েছে তাদের জন্য ওবিসি কোনো সমস্যা না, তাদের জন্য কোনো সমস্যা না। শেষবার আমি সভাপতির সাথে কথা বলে এসেছি, সব তো এখানে লাইভ করে বলা হয়, তাছাড়া সবসময় লাইভ করাও যায় না। সভাপতি মহাশয় পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, দেখুন আপনারা যেহেতু টেট কোয়ালিফাই করে আছেন, আপনারা এই নিয়ে কেন ভাবছেন, এটা নিয়ে আপনার ভাববার বিষয় না, আপনারা বেনিফিট পেয়ে গেছেন। আর সবচেয়ে বড় কথা, যদি সরকার মনে করে, যদি সদিচ্ছা থাকে, এখন নিয়োগ সম্ভব, এখন প্রাথমিকে নিয়োগ সম্ভব। যদি যত সংখ্যক টেট উত্তীর্ণ আছে তাদের একটা লিস্ট তৈরি করে, তাদের একটা ফর্ম ফিল আপ করানোর পর, তাদের একটা ফর্ম ফিল আপ করিয়ে রাখার পর, সেই ফর্ম ফিল আপের ভিত্তিতে যে যদি 50,000 হয় কি 40,000 হয়, তার ভিত্তিতে যদি স্বচ্ছ নিয়োগ দেয়, আমার মনে হয় কেউ কোনো ওবিসি নিয়েও কথা হবে না যে সকলে নিয়োগ পাবে। এই সহানুভূতি, এই সদিচ্ছাটা সরকার থাকছে না কেন? আমরা বিরোধী কেউ নয়, আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়, তাহলে এই জিনিসগুলো যেই প্রতিবাদ করছে সেই সরকার বিরোধী তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে। আমরা কিছু বলতে পারবো না, দীর্ঘদিন অপেক্ষা করে আছি। আমার 60-65 বছরের বাবাটা, সে এখনও কাজ করছে, জঙ্গলে নদী নালাতে মধু সংগ্রহ, মাছ সংগ্রহ এগুলো করে, কাঁকড়া সংগ্রহ করে, সে করছে। কিসের সরকার? তাহলে সরকারের দিকে আমাদের বাবার কি আছে? আমার নিজের বাবাটা যদি চাকরি না দেখে যেতে পারে, ছেলের সফলতা না দেখে যেতে পারে, তাহলে কিসের সরকার, কিসের শিক্ষা দপ্তর? এরকম আমি বলি না, এরকম অনেক বাবারা অসুস্থ, অপেক্ষায়, অনেকে হার্ট অ্যাটাক হচ্ছে, টেনশনে ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে। চোখের সামনে একটা ছেলে যদি 39 বছর, 38-39 বছর হয়ে যায়, তাদের বাবারা কি ভাববে বলুন?
এই সদমানন্দা লাইভ দেখছে, আজকে দেখলাম যে কাপড় তৈরি করছে, তাতে কাপড় তৈরি করছে। তার বাবা প্যারালাইসিস রুগী, সে ওষুধ কেনার টাকা একটা কোম্পানিতে ছোটোখাটো কাজ করে, একদিন ছুটি পায় বারাসাতের একটা কোম্পানিতে। তার বয়স 40-এর কাছাকাছি, বিয়ে থাও করেনি। এখন ছেলেটা কী করবে? দিনে 2-3 বার আমার কাছে কল করে, হয়তো আমি ফোন ধরতে পারি না, যে দাদা কী হবে, আমাদের বিষয়টাকে দাদা বয়স পেরিয়ে যাচ্ছে, বিয়ে করতে পারলাম না, আর কবে কী করবো, আর এখন চাকরি পেলেও বা ক বছর করবো, আদৌ কি হবে? এবারে কী উত্তর দেবো বলুন? মুখ্যমন্ত্রী পাচ্ছেন ইমাম মুয়াজ্জিনদের সাথে বৈঠক করতে, এই সামনে আসছে ইমামদের সাথে বৈঠক। মুখ্যমন্ত্রী পাচ্ছেন হুগলির কি জায়গাটার নাম, ফুরফুরা শরীফে গিয়ে টাইম কাটাতে। মুখ্যমন্ত্রী চাকরিহারাদের সাথেও পরপর দেখা করতে পারছেন, কিন্তু মুখ্যমন্ত্রী পাচ্ছেন না যে চাকরি প্রার্থী যারা দীর্ঘদিনের অপেক্ষা চাকরি প্রার্থী, এত রোষ কেন? আমরা দেখতে পাচ্ছি এত রোষ কেন আসছে চাকরি প্রার্থীদের পক্ষ থেকে। ইয়াং জেনারেশন তারা বিরোধী হয়ে যাচ্ছে, সরকারের মুখে মুখে কথা বলছে। এটা তো একদিনে নয়, একদিন করে দেখতে হচ্ছে আমাদের। মুখ্যমন্ত্রী সবার সাথে দেখা করতে পারছেন, চাকরি প্রার্থীদের সঙ্গে দেখা করলে কি পারেন না যে চাকরির সমস্যাগুলো কি আমরা বলুন, এই বিষয়টা ভাবা হবে। শুধুমাত্র এই যদি আমাদের সমাজ এই বিরোধীর পক্ষ বলুন আর সরকার পক্ষ বলুন, এই শুধুমাত্র এই গদি দখলের লড়াই চলছে। এটা গদি কী করে গদিটা দখল হবে, কী করে আমার ক্ষমতা থাকবে, এটাই যে করে হোক, সে যেভাবেই হোক না কেন। বিরোধী রাজনীতি বলুন আর বর্তমান রাজ্য সরকারের রাজনীতি বলুন, আমরা তো মেলা খেলা নিয়ে কোনো প্রতিবাদ করছি না, আমরা লক্ষ্মীর ভাণ্ডার, সবুজ সাথী, কন্যাশ্রী নিয়ে কোনো কিছু বলছি না। ভালো কর্মসূচি এগুলো, ভালো কাজ এগুলো হোক, সাথে সাথে নিয়োগ হোক। কিন্তু দীর্ঘদিনে 2.5 বছর ধরে টেট পাস করে বসে আছে, এরপর কী করতে পারি আমরা? রাজপথে গিয়ে চাকরিহারারা যেমন কসবা থানায় গিয়ে ওরা কসবা ডিআই অফিসে ঢুকে পড়েছিল, অন্যায় ছিল, তাদের মেরে বের করে দিয়েছে, লাথি মেরে বের করে দিয়েছে। এখন বলছে যে আমরা আলোচনায় আসলেন না কেন? আলোচনা করছি তো। আচ্ছা, আমরা যদি বিকাশ ভবনের মধ্যে গিয়ে ঢুকে পড়ি বলুন, আপনারা তো সব দেখতে পাচ্ছেন, এখন যদি বিকাশ ভবনের মধ্যে আমরা ঢুকে পড়ি 2000 জন, কী হবে? সেটা ভালো দেখাবে? তখন লাঠিচার্জ করবেন, বলবেন আমাদের সাথে আলোচনায় বসতে পারতে। তাই বললাম যে নর্মালে কিছু হবে না, আমরা যদি বাড়িতে বসে থাকুন, এইভাবে আন্দোলন হবে না। লাস্ট যে আন্দোলনটা করে বুঝে গেছি যে এইভাবে কেউ রাজপথে নামবে না। আর এক শ্রেণী বসে আছে বাড়িতে, টুকটাক করে ইন্টারভিউ পড়ছে আর অপেক্ষা করছে যে আমাদের কখন আমরা জানিয়ে দেবো যে ইন্টারভিউ আসছে। কোচিং সেন্টারগুলো ভালো করে চলছে, বিভিন্ন দিকে দেখি তো। কিন্তু বাস্তবের মাটিতে চাকরি প্রার্থীদের পাশে যে এই যে দীর্ঘ বঞ্চিত বর্তমান রাজপথে একটাই সংগঠন থাকে, সেটা হচ্ছে ঐক্যমঞ্চ, 2022 প্রাথমিক টেট পাস ডিলের ঐক্যমঞ্চ। কে জানে না? প্রত্যেকেই জানে। একটা সুন্দর আলোচনা, এই আন্দোলনের জন্য ডাক দিলাম, আপনারা কেউ পথে আসেননি। এভাবে যদি চলতে থাকে চলবে, সবাই যদি পারে, আমিও পারবো, ঐক্যমঞ্চ পারবে। যদি বসে পড়তে পারেন, কসবাই ওরা ঢুকেছিল, শিক্ষা দপ্তরে আমরা ঢুকবো, যে আমাদের বিষয়গুলো জানানো হোক। যদি প্রতিরোধ না করে তুলতে পারেন, শুধুমাত্র এই মিছিল করে আর 100-150 জন ওই বিকাশ ভবনের সামনে গিয়ে চিৎকার করে বাড়ি চলে আসলে ইন্টারভিউ পাবেন না। পরিষ্কারভাবে আমি জানিয়ে দিলাম, এরপরে আর কিছু বলার নেই। প্রত্যেকের বাড়ি বয়স্ক বাবা মা রয়েছে, তাদের এই সময়টা যদি তাদের সাপোর্ট না করতে পারি, এই সময় যদি একটা ভালো কিছু কিনে দেওয়া, তাদের ভালো কিছু একটা কোনো জিনিস কিনে দেওয়া, বলুন দুর্গাপুজোয় বলুন, ঈদে বলুন, টিউশনি পড়িয়ে হয়, আর একটা লাইনে আমরা আসি, ইন্টারভিউ পড়াশোনা করছি সাথে সাথে, এভাবে তো চলতে পারে না। নিয়োগ কিন্তু হবে না, ঠিক কোনো নিয়োগ হবে না। গৌরাঙ্গ সরকার মহাশয় বলছেন, এটা ঠিকই কথা। এই সরকার যা পরিস্থিতি পড়ছে, আস্তে আস্তে কী হবে, এখন আমাদের ভবিষ্যৎ কী এমনি বুঝতে পারছি না। কোনো কিছু বোঝার লাই নেই। একদম জেলা গ্রুপে বারবার মিটিং করতে হবে। এই সরকার কি করছে, খুব চাপে পড়ে যাচ্ছে। এই ওবিসি মামলাটা তো রিসেন্ট ওবিসি সমস্যাটা দেখা দিল, তার আগেও কিন্তু সমস্যা ছিল না, ইচ্ছে করলে পারতো। আর ওবিসি সমস্যাটা এখন সমস্যা, আমি বলছি সমস্যা মানে কি, ওবিসিদের বাদ দিয়ে নিয়োগ হবে না। তো ওবিসিদের নিয়োগ করুন। আমার কাছে 1 লক্ষ শিক্ষকের শূন্যপদ পাকা রয়েছে, তার মধ্যে প্রায় 60-64 হাজার প্রাথমিকের। আর বর্তমানে মোড় ঘুরিয়ে যাচ্ছে অন্যদিকে। আমরা এখন সত্যি কথা বলতে ধর্মে পড়েছি, আমাদের কর্মসংস্থান দরকার নেই, আমাদের উন্নয়ন দরকার নেই, এইভাবে চলুন। আরে খাবো কি, সেই চিন্তা সকাল থেকে মাথার উপরে। কিছু দুষ্টু লোক কৃত্রিমভাবে এইসব তৈরি করছে, আর তার ফল ভোগ করতে হচ্ছে এই আমাদের মতো ছেলেরা, যারা আমরা অপেক্ষায় সারাদিন ধরে আমরা নিউজ চ্যানেল দেখি যে কি কখন আমাদের একটা নোটিফিকেশন তৈরি হবে, কোন নোটিফিকেশন আসবে। তো এই যা বর্তমান পরিস্থিতি, অবস্থা খুব খারাপ। যদি একসাথে এসে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ করতে চান, একসাথে এসে অন্তত বিকাশ ভবনটা তালা লাগান। আর কি বলবো, সোশ্যাল মিডিয়াতে আর কি বলবো? এরকম বললে পরে আবার পুলিশ কল করে বলবে এরকম কথা বলেছি। এগুলো তো বলে অন্যায় কথা বলেছি, আইন বিরুদ্ধে কথা বলেছি, লিগাল অ্যাকশন হবে, ভয় নেই, মেরে দেবে, মেরে দিক, কোনো অসুবিধা নেই। আর জীবন যৌবন সব মিশে গেছে, মানে এগুলো একদম খাঁটি বাংলাই বলছি। এই যে সদানন্দা লাইভ দেখছে, 40-এর গায়ে বয়স, যে বিদেশ আর হবে না, আমাকেও দাদা বলে যে আর হবে না, এই শাড়ি বুনছি আর বোধহয় চাকরি হবে না। এই যে পরিস্থিতি, এই বয়স বাড়ছে। ডিএলএড সেশনগুলো কিন্তু চালিয়ে দিচ্ছে ঠিকঠাক করে, প্রত্যেকবার পরীক্ষা হচ্ছে। যারা বিএড তারাও পরবর্তীকালে ডিএলএড করছে। এরপরে তো যখন নতুন নিয়োগ হবে, তখন দেখবেন 1000-1টা কেস পড়ছে, তা সারাতে আরও 2 বছর পেরিয়ে যাবে। এখন একটাই পদ্ধতি, একটাই লোক যদি সরকার মনে করে নিয়োগ দেবে, সেটা হচ্ছে ইতিমধ্যে কতজন টেট উত্তীর্ণ, ওই 2014 নট ইনক্লুড বলুন, 2017 যারা এখনো পর্যন্ত অবজারভেশনে আছে, নন অবজার্ভ যারা আছে, তাদেরকে নিয়ে, এবং 2022-এর প্রাথমিক টেটদের নিয়ে, ইন সার্ভিস বাদ দিয়ে যদি একটা স্ক্রুটিনি হয়, একটা অনলাইন ফর্ম ফিল আপ করানো হয়, এবং সেগুলো স্ক্রুটিনি করে ওরা ভেরিফিকেশন করে যদি দেখে এতজন 38,000 কি 40,000 ডিএলএড রয়েছে, তো সেই অনুযায়ী যারা শূন্যপদ বা ভ্যাকান্সি দ্রুত পোস্টটা ক্রিয়েট করে, তাহলে একটা নিয়োগ সবাই পাবে, কিছুটা মানুষ অন্তত শান্তি পাবে। আজকে দেখুন তো, যারা বিভিন্নভাবে আন্দোলনে জড়িয়ে বা সরকার বিরোধী কথা যারা বলে, দেখুন তো শিক্ষক কতজন আছে,
আমরা কেন বলছি? আমরা কেন লড়াইয়ের জন্য বিরোধিতা করি? এইটা ভুল হচ্ছে, ওটা ভুল হচ্ছে, কেন নিয়ে হচ্ছে না? আমরাও চাকরি পেয়ে গেলে আমরা থেমে যাব, কিন্তু সরকারের এই ভুলের কারণে, দীর্ঘদিন চালাকির কারণে, দীর্ঘদিন চালাকি করা হয়েছে আমাদের সাথে। আজকে 2017 টেট এত দেরিতে নিল 21-22 সালে নাগাদ। সেই টেটটা নেওয়ার রেজাল্টটা আমাদের সাথে বের করলে হতো না? তাহলে তো আমরা একটা নিয়োগ পেতাম, বড় একটা ভ্যাকান্সি দিয়ে করতে পারতো। সব ক্ষেত্রে চালাকি। 2024-এও টেট নেওয়ার কথা বলেছিল, বিকাশ ভবন থেকে জানিয়েছিল যে টেট নিয়ে আমরা কি করবেন, 22-এর ছেলেরা বারে বারে আমাদের কাছে আসে, 22-এর টেট উত্তীর্ণরা বারে বারে আসে। আমি 23-এর টেট দিতে 22 ক্লিয়ার করতে পারলেন না, 23 নিলেন, আবার 24 নেবেন, আর টেট নিতে হবে না। ভাবতে পারছেন খেলাটা কোন দিকে যাচ্ছে? ওই 100 জন 150 জন 200 জন নিয়ে ওই চিৎকার করে এপিসি ভবনের সামনে বলুন, ওসব হবে না, ওগুলো হবে না, ওগুলো আর করে লাভ হবে না, ও হয়ে গেছে 2.5 বছর ধরে করছি। আমি বারবার একটা কথা বলি, আন্দোলন নয়, প্রতিবাদ নয়, প্রতিরোধ, এই কথাটা আমি বলি। প্রতিরোধ জাগো, বিকাশ ভবনে বসে পড়ো, তালা ঝোলাও, তালা ঝোলাও, যা আসো কথা বলো। 30,000 ডিএলএ 3,000 কথা নামতে পারে না? এর থেকে দুর্ভাগ্য আর কিছু নেই, বসে থাকুন সবাই। একদম বিক্রম ঠিকই বলছে। এখনো কিছু টেট উত্তীর্ণ যারা আছে অল্প বয়সে, তারা এখনো পর্যন্ত ঘুম ভাঙেনি। তারা মনে করছে ইন্টারভিউ আসলো বলে কোচিং সেন্টারে যাচ্ছে, পড়াশোনা শুরু করছে। অবাক হয়ে যাচ্ছি আমি, অবাক। শুধু লড়াইয়ে আপনার পাশে কেউ থাকবে না, নিজের লড়াইটা নিজেকে করতে হবে। সফলতা অবশ্যই আসবে, কিন্তু পড়াশুনো করে এটা আমাদের হাতের মধ্যে থাকে। একটা পরীক্ষা দেবো, 5 ঘন্টার জায়গায় 10 ঘন্টা পড়বো রাত জেগে জেগে, কিন্তু এই নোটিফিকেশনটা আমরা কী করে আনতে পারি? এর জন্য বিকাশ ভবনের শিক্ষা দপ্তরে তালা জ্বলাতে হবে যে কী ভাবছেন আমাদের নিয়ে। ওবিসি কেস, আমাদের কাছে যথেষ্ট ভ্যাকান্সি আছে, সবাইকে চাকরি দিয়ে দিন। এই সমস্যাটা কৃত্রিমভাবে কেন সমস্যা তৈরি করছেন? শুধু এখন চাকরি হারা নিয়ে পড়েছে। মুখ্যমন্ত্রী যে কোনো সময় যে কোনো মানুষের সাথে দেখা করছে, এই ধর্মীয় ফুরফুরা শরীফে চলে যাচ্ছে। এই 26 তারিখে মনে হচ্ছে ইমাম মহাজ্জনদের সাথে ওরা বসবেন, চাকরি হারাদের সাথে বসছেন, কিন্তু চাকরি প্রার্থী গেলে ওনার মাথায় আগুন উঠে যায়। আমরা তো এটা আশা করি না, একটা নির্বাচিত সরকারের কাছ থেকে এটা আশা করি না। আমরা প্রত্যেকে তো ভোট দিয়েছি, কেউ বলে ভোট দিয়েছেন, আমরা প্রত্যেকেই ভোট দিয়েছি, দিয়ে সরকার নির্বাচিত করেছি। আপনি আমি সবাই ভেবে দেখুন তো, সিপিএমের 34 বছরের রাজত্ব অবসান করতে গিয়ে আমরা প্রত্যেকে ভোট দিয়ে এগিয়ে নিয়ে এসেছি। কেউ বলতে পারবে না আমি ভোট দিই। সরকার তো আমাদের ভোটেই নির্বাচিত, সেই সরকার আমাদের দিকে দেখবে না, আর না দেখলে প্রতিরোধে নামতে হবে। এটা আমরা পরিষ্কার বুঝতে পারছেন। আর সামনে একটা পদক্ষেপ নিয়েছি, কর্মসূচি নিয়েছি, একটা বড় কর্মসূচি নিয়েছি, আমি এখন বলছি না। কর্মসূচিটা অবশ্যই দেখতে পাবেন। ওই 100-150 জন এপিসি ভবনের সামনে, বিকাশ ভবনের সামনে গিয়ে কিচ্ছু হবে না, পরিষ্কার বুঝে গেছি। আর কোনো এমএলএ এমপি বলুন, কোনো অ্যাডমিনিস্ট্রেটর বলুন, কেউ মুখ্যমন্ত্রীর সামনে বলবে না। মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে গেলে আমাদের কাজ আমাদের করতে হবে। বড় বড় তালা নিয়ে আসুন, বর্ধমান থেকে হোক আর কোচবিহার থেকে হোক, তালাটা বসান, তালাটা মারুন। কসবায় হয়েছে চাকরি হারারা গেছে, ওদের পেটে খিদে আছে। আর চাকরি হারাদের কথাও সহানুভূতির সাথে বলেছি, এবং এটাও বলছি যে 2022 প্রাথমিক টেট দীর্ঘদিন আন্দোলন করেছে, এখন মিডিয়ার যুগে প্রত্যেকেই দেখছে, কিন্তু কোনো চাকরিজীবী কিন্তু আমাদের পাশে এসে দাঁড়ায়নি। আমরা বেশি একটু সহানুভূতি দেখিয়ে ফেলছি। সবাই নিজের নিজের জায়গায় লড়াইটা করছে, সবাই নিজের নিজের জায়গাটা লড়াই করছে। একদম কৌশিক ভাই, সবাই নিজের নিজের জায়গাটা দেখছে। চাকরি হারারা নিজের চাকরি বাঁচানোর জন্য চেষ্টা করছে, আন্দোলন করছে। আরে আসুন না, কোনো পারমিশন দরকার নেই, চলুন। আমি তো বলছি সামনে যাবো, গুলি মারলে আমার গায়ে গুলি লাগবে, এই পিঠ ফুটে যাবে, ও নিয়ে কোনো চাপ নেই। মাথায় এমনি শান্তি নেই, মানসিক পরিস্থিতি ঠিক না। কারণ এই 2 বছর একভাবে তাকিয়ে আছে। কত আগে পর্ষদের ওয়েবসাইট ফলো করতাম বারে বারে, আর এখন আর পর্ষদের ওয়েবসাইট ফলো করি না। এখন অনেকের ওএমআর কোথায় আছে কেউ জানে না, অনেকের টেট সার্টিফিকেট কোথায় রাখা আছে অনেকে ভুলে গেছে। অবাক, 365 দিন, 12টা 24টা মাস, 24 মাস, আর এদিকে 2-3 মাস হয়ে গেল, প্রায় 30 মাসের কাছাকাছি রেজাল্ট পাবলিশ করে সেই নিয়োগ হচ্ছে না। একটা ছেলে যদি বয়স যার 35, 36, 37, 39, সে আর কতদিন চাকরি করবে? আর এই পেশা থেকেও তো বেরোতে পারছে না, কারণ কোয়ালিফাই করে 2 বছর পার করে দিয়েছে, আর পরীক্ষা দেওয়ার জন্য 5 বছর, এই 7 বছর, এখন অন্য পেশায় গেলেও নেবে না। তাহলে এরা কোথায় যাবে? এদের চাকরি না পেলে কোথায় যাবে? চাকরি দিতে পারবে না সরকার। সব দিকে তো হচ্ছে, মেলা খেলা এটা সেটা সব দিকে হচ্ছে, ওটা নিয়ে আমরা বিরোধিতা করছি না। একটা বড় ইস্যু তৈরি হচ্ছে, সেখানে গিয়ে মলম লাগানো হচ্ছে। কিন্তু চাকরি প্রার্থীদের সাথে বসা হোক, দাবিটা সত্যিকারের ন্যায্য কিনা দেখা হোক। আর যদি ন্যায্য না হয়, রাস্তায় নামলে লাঠিচার্জ করে তুলে দিন, কোনো সমস্যা নেই। মারতে তুলে দিন আমাদেরকে, যদি ন্যায্য কথা না বলে থাকি, যদি সঠিক কথা না বলে থাকি, সঠিক দাবি না রাখতে পারি, মারতে তুলে দিন আমাদেরকে, কিচ্ছু বলবো না। আমরা যখন রেজাল্ট পাবলিশ করা হলো, সেই ফেব্রুয়ারি মাসে সাংবাদিক বৈঠক করে প্রাথমিক পর্ষদ সভাপতি জানালো, ন্যূনতম 2বার ইউজ করেছিল কথাটা, ন্যূনতম বছরে 2বার নিয়োগ হবে, কোনো টেট পাস বসে থাকবে না। আর যখন আমরা বেকারের মেলা করলাম, চারিদিকে হুলুস্থুলুস কাণ্ড করে গেল, যে চাকরি প্রার্থীরা বেকারের মেলা করছে, চপ ভাজছে, কেউ ঝালমুড়ি, কেউ এটা সেটা বিক্রি করছে, চারিদিকে অবস্থা, বিরোধী পক্ষ সবাই বিভিন্ন তাদের পোস্টে শেয়ার করছে আজকের এই অবস্থা। তখন পর্ষদ সভাপতি সাংবাদিক বৈঠক করে কি বলছেন, যে টেট পাস একটা সূচকপত্র। আমি স্যারকে বলি, স্যার টেট পাস সূচক, আর টেট পাস না হলে কিন্তু কেউ বসতে পারে না। সে মাধ্যমিকে যদি 100-র মধ্যে 100 পায়, উচ্চ মাধ্যমিকে 100-র মধ্যে 99 পায়, ডিএলএড 99% পায়, সে কিন্তু ইন্টারভিউ আসতে পারে না। টেট পাসটা মেন জায়গা, টেট পাসটাই মেন। টেট পাস হলে ইন্টারভিউ প্রসেসে ঢুকতে পারবে। টেট পাস করা মানে সে বাচ্চাদের সামনে শিক্ষকতা করার যোগ্য, বাচ্চাদের সামনে পড়ানোর যোগ্য, শিক্ষার্থীদের সামনে যাওয়ার যোগ্য। এটাই মেন টিচার এলিজিবিলিটি টেস্ট, যেটা এনসিটির গাইডলাইন মেনে যেটা বলা আছে, যে একটা শিক্ষক শিক্ষার্থীর সামনে যেতে গেলে স্বয়ং প্রধানমন্ত্রী গিয়ে পড়াতে পারবেন না, যদি না এই ডিএলএড প্রশিক্ষণ না থাকে।
সেই জায়গায় দাঁড়িয়ে দীর্ঘদিন খেলা হচ্ছে আমাদের সাথে। বেশি কিছু বললে তোমাদের শিক্ষকের মতো আচরণ নয়, শিক্ষকের মতো আচরণ প্রথম থেকে করে যাচ্ছি। যখন প্রতিবাদ করবো তখন আমরা শিক্ষক নয়, আমরা তখন বিরোধী পক্ষ। জেলায় জেলায় 10 লক্ষ শূন্যপদ ছিল, এখন 1 লক্ষ, মানে একদম পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী 1 লক্ষ শূন্যপদ রয়েছে শিক্ষকের ক্ষেত্রে। প্রাইমারিটা তার বেশি, 60,000-এর মতো প্রাথমিক আছে, 60-64,000। আমাদের জীবন জীবন নয়, আমাদের যৌবন যৌবন নয়, আমাদের জীবন মোটেও জীবন নয় এটা। আমাদের মা বাবা নয়, তারা অপেক্ষায় থাকে না, তারাও আমাদের মুখের দিকে তাকিয়ে থাকে, তারাও সুস্থ নেই, মোটেও সুস্থ নেই। এই আমরা গ্রামে যারা ডিএলএড বা বিএড প্রশিক্ষণ নেই, অনেকেই ভাবে এটা প্রশিক্ষণ নেওয়া মানে হয়তো চাকরির কাছাকাছি যাওয়া। একবার মনে আছে প্রাক্তন মানে শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি একবার কথা বলেছিলেন যে টেট কি মানে দুর্গাপুজো, এসএসসি কি দুর্গাপুজো, যে বছরে বছরে এসএসসি হবে? দেখলেন ভগবানের মার, এসএসসি কি দুর্গাপুজো যে প্রত্যেক বছর বছর হবে? আজকে দেখলেন অবস্থাটা। চোখের জল কিন্তু আছে, এই চোখের জল কিন্তু খুব খারাপ জিনিস। চোখের জল ফেলাটা কারোর জন্য, কারোর অবহেলার জন্য আমাদের চোখের জল পড়ছে। ইঞ্চিতে ইঞ্চিতে বিচার হবে। তাদের 2 বছরের অপেক্ষা, 5 বছর অপেক্ষা করে টেট হলো, আর 2 বছর উত্তীর্ণ হয়ে আমরা এই অপেক্ষায় আছি। বিষয়টা একটাবার ভাবার মতো কেউ মনে হলো না যে একটাবার কেউ ভাবুক। এই দেবী রানী দেখছে আমার লাইভ, দেবী রানীর বাবা অসুস্থ, একটা মেয়ে, অনেকদিন কথা হয় না, বাবা হচ্ছে পেশেন্ট, মানে এখন এমন অসুস্থ, মোটামুটি ক্যান্সারের কাছাকাছি চলে গেছে। একটা বেসরকারি স্কুলে পড়াতো, আমার বেশ কিছুদিন আগে কল করেছিল, সেই কাজটাও ছেড়ে দিতে বাধ্য হয়েছে, কলকাতায় ছিল। বাবাকে কি করে ট্রিটমেন্ট করবে তো সেও জানে না। বাবা শুধু বারে বারে বলছে যে মা তোর হবে তো, চাকরি পাবি তো, কবে ইন্টারভিউ হবে? বিদেশের কাজ শুনেছিস? বাবার শুয়ে আছে বেডে, বাবার ওঠার ক্ষমতা নেই, সারাক্ষণ গ্যাস দিয়ে অক্সিজেন দিয়ে রেখেছে, বাড়িতে নিয়ে গেছে। সেখান থেকে আবার একটা বেসরকারি রাজ্যে করে কিছুদিন ছিল, 10-12 দিন, সেখান থেকে আবার এখান থেকে ছেড়ে দিয়েছে আইসিইউ থেকে, এখন বাড়িতে গিয়ে রেখেছিল, অবস্থা খারাপ ছিল, সেখান থেকে আবার পাশে একটা বেসরকারি হসপিটালে ভর্তি করেছে। 2 বছর অপেক্ষা করে রয়েছে। এই 2 বছর যদি বছরে 2বার নিয়োগ, 4বার যদি নিয়োগের মধ্যে যেতে পারতো, 4বার যদি নিয়োগে অংশগ্রহণ করার সুযোগ পেত, অন্তত 1বার হতো। আর একটা চাকরি থাকলে কি হয়, একটা মনের দিক থেকে কিন্তু একটা জোর চলে আসে অটোমেটিক্যালি। বাড়িতে অসুস্থ থাকলো যে না আমার আমি মানে একটা জব আছে, এর থেকে কিছু কিছু করে আমি খরচ করতে পারবো। কিন্তু এই যে বেকারত্ব, মানে এর মতো যন্ত্রণা আর কিছু নেই, এটা কাউকে বলে বোঝাতে পারি না। আমরা চাকরি হারাদের নিয়ে, অনেকেই আছে চাকরি হারাদের নিয়ে সব ব্যস্ত, কিন্তু চাকরি প্রার্থীদের করুণ অবস্থাটা আমরা যদি দেখেন বা ভাবেন, অবাক হয়ে যাবেন। অনেকেই আমার এতে অনেকে টেট পাস নয়, তবু পরিষ্কারভাবে জানাচ্ছি, এই সমস্যা, এই রোষ, এর একটাই কারণ, 2010-এর আগে যে সরকার ছিল, আমি বলছি না পুরোপুরি দুর্নীতিমুক্ত, সেই বাম আমলেও শালির ছেলে, শালির মেয়ে, মেয়ের বান্ধবী এমনও চাকরি হয়েছে, এটা বলবো না। শালির বান্ধবী, অনেকে পরীক্ষা দিচ্ছে, শালির বান্ধবী চাকরি পেয়েছে। তো এরকম চলেছে, এটা বলবো না, দুর্নীতি চলেছে। কিন্তু বাম আমলে 3,000 হোক, 5,000 হোক, 10,000 হোক, ধারাবাহিক নিয়োগ কিন্তু করে গেছে। এসএসসির এই কমিশন করানো হওয়ার পর, তার আগে ম্যানেজিং কমিটি থেকে স্বজন পোষণ হতো, এটা সত্যি। বারবার বলেছি, দেখুন আমার যদি কেউ রাজনীতি খুঁজতে আসে, আমার কথার মধ্যে ভুল হবে। আমি কোনো অ্যাক্টিভলি কোনো রাজনীতি করি না, প্রত্যেকে আমি বলি, প্রত্যেকের উদ্দেশ্যে যেটা ভুল ঠিক সেটা বলার চেষ্টা করি। তো বাম আমলেও ধারাবাহিক 10,000 হোক, 5,000 কিন্তু নিয়োগ করে গেছে। এই সমস্যাগুলো তৈরি হয়নি, এত আইনি জটিলতা তৈরি হয়নি। 10,000, 5,000, 12,000 প্রত্যেকবার পরীক্ষা হয়ে যায়। ফলে কি আমরা যারা পরীক্ষায় যুক্ত, তারা আমরা এবারে না হলেও পরের বারের জন্য চেষ্টা করি, একটা টার্গেট থাকে যে পরের বার পেতে হবে, পড়াশোনা করি। কিন্তু এই আমলে 2010-এর পর ভেবেছিলাম হয়তো নিয়োগটা ধারাবাহিক এরকম থাকবে, কিন্তু যারা আমরা এই ভাবনাটা ভেবেছিলাম যে নিয়োগ সারা বছর থাকবে, তারা সবচেয়ে আজকে ডিপ্রাইভ হয়ে আছি, আজকে বঞ্চিত হয়ে আছে, মানে আমাদের ভুলের কারণে। একবারে টেট 4-5 বছর পর একটা টেট হচ্ছে, সেই টেটে এত নিয়োগ দিচ্ছে, আর তার মধ্যে এত দুর্নীতি হচ্ছে, তার টেট কিছুদিন পর আবার সেটা বমি হয়ে বেরিয়ে যাচ্ছে। এই যে এসএসসি হলো 2016 সালে, অবস্থাটা দেখতে পাচ্ছেন। আর 2014 টেটটা একটু ভাবুন, চোখের জল আছে, অনেকে যোগ্য ক্যান্ডিডেট বসে রয়েছে। আমি বলবো না যে জেনুইন চাকরি পায়নি, 2017 প্রচুর জেনুইন, কিন্তু কাউকে সুপারিশ ছাড়াই কিন্তু বহু সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু 2017 চাকরি পেয়েছে, এটা কিন্তু মানতে হবে। কিন্তু 14 টেটের ক্ষেত্রে কিন্তু কিছু সংখ্যক দুর্নীতি হয়েছে, সেটা সামনে আসবে, সবার জন্য নয়, যারা যোগ্য তারা থাকবে। হ্যাঁ দেবী, যারা যোগ্য তারা থাকবে। আমার যে কথাটা বলা, রাত 2টোর সময় SMS গেছে যে আপনি চাকরি জয়েন করুন ওই স্কুলে গিয়ে। এটা কোন দেশের নিয়ম বলুন তো? রাত 2টোর সময় মেসেজ গিয়েছে মোবাইলে যে আপনি পাস করে গেছেন। আর এমন সময় সব হয়েছে, রেজাল্ট বলুন, বলুন, নিয়োগ বলুন, সব রাত্রে, দিনের বেলা কোনো কিছু হয়নি। চোখের জল নেই। 2014 টেট, 2017 টেট, আর দীর্ঘ 5 বছর পর 2022-এর টেট। যদি একটু সহানুভূতি থাকতো, এই টেটটাকে নিয়ে অন্তত ভাবতো। তখন নর্মালি যখন ভাবনা হচ্ছে না, আসুন। আর পরিষ্কারভাবে বলেছে, ভোটের আগে যদি আমাদের ওবিসি হোক, যা হোক, আমাদের যদি নিয়োগ না দেওয়া হয়, আমরা যদি সংঘবদ্ধ থাকেন, নতুন ধারায় আন্দোলন হবে পশ্চিমবঙ্গের বুকে। যেখানে মুখ্যমন্ত্রী যাবে সেখানে আমরা যাব, দেখি। আমরাও, আমাদের মধ্যেও অনেক মাইনরিটি আছে, প্রতিবন্ধী ক্যান্ডিডেট রয়েছে, মাইনরিটি ঘরের বোনেরা রয়েছে, যারা স্বনির্ভর হতে চায়। আমরা কিন্তু যেখানে যাবেন সেখানে কিন্তু আমরা যাবো। SC, ST ও তপশিলি যারা আছে, জেনারেল কাস্ট, এদের বয়স হারিয়ে যাচ্ছে, 40-এর পর দিতে পারবে না। অনেকে তো কান্নাকাটি করতে করতে আমাদের এই মঞ্চ ছেড়ে দিল, দাদা 40 পার হয়ে গেছে, আর হবে না। চ্যাটার্জি, বসু, যাদের টাইটেল,
তারা কিন্তু অনেকেই ওই প্রমাণ আছে, কিন্তু ওইভাবে জীবন্ত লাশের মতো আছে যে পাস করলাম, টেট সার্টিফিকেট হাতে এলো, কিন্তু দাদা ইন্টারভিউ যেতে পারবো না। 2 বছরের মধ্যে যদি ইন্টারভিউ হতো পেতাম, কিন্তু 2 বছর পেরিয়ে গেছে, আমাদের বয়সও নেই। এই অবস্থা তৈরি হয়েছে, একটা দিনের পর দিন এই সমস্যাটা জিয়ে রাখার দরুন মুখ্যমন্ত্রীর এই পরিণতি। আর এই পরিণতি দেখবেন, এই যদি নিয়োগ না হয় 2022-এর, সাধারণ চাকরি প্রার্থীরা যেভাবে রোষ আছে মনে, যেভাবে রাগ জন্মাচ্ছে, এটা আমরা সবাই বুঝতে পারছি প্রত্যেকের মনে। আজকে প্রত্যেকের মনে এর মানে প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। আগে মানুষ সরকারের বিরুদ্ধে কথা বলতে ভয় পেত, এখন বিরুদ্ধে কথা বলতে কেউ ভয় পায় না, ডাইরেক্ট বলছে। এই জায়গাটা তৈরি হবে কেন বলুন? এই জায়গাটা কেন তৈরি হবে? আজকে কিছুজন যদি চাকরি পায় তাদের তো ভালো হবে। এই 2014 টেট নিয়ে আমি একটু বলি সংক্ষেপে। এই 16,500 নিয়োগ নিয়ে আমি বলছি যে বিএডটা ঢুকেছিল, তো কিছু দুর্নীতিও তখন 2014 টেটে হলো। আমি তৎকালীন প্রেসিডেন্ট মানিক ভট্টাচার্যের সাথে কথা বলছিলাম। তা বলছে দেখুন, ওটা কারোর বাড়ি হাড়ি চড়ুক আর না চড়ুক, মানে যারা চাকরি পেয়েছে দুর্নীতি করে হলেও তো তারা তাদের বাড়ি হাড়ি চড়ছে। মানে কি বুঝতে পারছেন কথাটা? কারো না কারোর বাড়িতে হাড়ি চড়ছে এই বিএড ঢোকানোর ফলে। যে অনেক ডিএলএডরা বাদ চলে গেছিল, তার কথা আমরা বলতে গেছিলাম, তখন এই কথাটাই উনি বলেছিলেন যে কারো না কারোর বাড়িতে হাড়ি চড়ছে। কিন্তু যোগ্যদের বসিয়ে রেখে অযোগ্যদের বাড়িতে হাড়ি চড়ানোটা কি ঠিক হবে? ঠিক হয়? আজকে যে পরিস্থিতি, ভয়াবহ পরিস্থিতি আমাদের সামনে আসছে, আমি জানি না কি হবে। সামনের দিন খুব খারাপ দিন আসছে। যে পরিস্থিতি আসছে, মানুষ যদি না বোঝে, মানুষ যদি নিজের জন্য পথে না নামে, পরিস্থিতি আরও ভয়ানক দেখা দেবে। এটা মাথায় রাখবেন। এই ওবিসি সমস্যাটা 2010-এর সময় যখন কেসটা হয়েছিল, সেই সময় থেকে সরকার যদি একটুখানি নিজের থেকে স্বতঃস্ফূর্ত ভাব দিয়ে এই কমিটি তৈরি করে যদি ভেরিফিকেশন ডানগুলো, সার্ভেটারগুলো হতো, এই কৃত্রিম সমস্যাটা তৈরি হতো না। কথাগুলো বুঝবেন, কথাগুলো অনেক হয়তো মনে করে শুধু বিরোধিতা করে যায় সরকারকে, কিন্তু বিরোধিতা নয়, এটা একটুখানি ভাববেন, ভাবলে বুঝতে পারবেন। এটা কি বলা একদম আব্দুল ভাই। ভোটের আগে কিছু হবে বলে মনে হয়? ভোটের আগে তো অবশ্যই হবে, এখনও বলে যাচ্ছে ভোটের আগে অবশ্যই হবে। জানি না কি হবে। এই 2014 টেট নিয়ে যদি কোনো সমস্যা দেখা দেয়, তখন নতুনদের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে কী হবে কিছু বলা এই মুহূর্তে বলা খুব কঠিন। বড় বড় লয়ার, অ্যাডভোকেট যারা আছে তারাও বলতে পারবে না কী হবে। এই চাকরিহারা যারা এদের এদের কাজটা কমপ্লিট করবে, এই চাকরিহারাদের কী মনে করছেন? চাকরিহারাদের কি এখন এদের নিয়ে সরকার ব্যস্ত? নতুন ফ্রেশাররা কি আর পরীক্ষায় বসতে পারবে? নতুন ফ্রেশাররা কিন্তু পরীক্ষায় এখন আপাতত এই পরীক্ষা এদের না টেনে 26,000-এর মধ্যে কী হবে এটা কমপ্লেন না করে নতুন পরীক্ষা হবে না। ঠিক 2014 প্রাইমারি ক্ষেত্রে যদি কোনো রকম সমস্যা দেখা দেয়, তাহলে ওদের কমপ্লেন না করে তো নতুন প্রসেসে হাত দেবে না। তাই এই কয়েক মাসের মধ্যে আমাদের একটা কথা আমি বলে দিচ্ছি, খুব গুরুত্বপূর্ণ কথা। যদি এই কয়েক মাসের মধ্যে এই 2014 যে বিভিন্ন রকম 14 টেটের বিরুদ্ধে কেস রয়েছে, আজকেও অনেকে বিভিন্ন অ্যাডভোকেটের কাছে যাচ্ছে, খবর পাচ্ছি 2014 রিলেটেড, ডিটেলস বলছি না। তবে এর মধ্যে যদি যত সংখ্যক টেট পাস, যদি সরকার পোর্টাল খুলে যদি একটা টেট উত্তীর্ণ বৈধ বৈধ প্রশিক্ষণ এবং টেট উত্তীর্ণদের নিয়ে যদি একটা স্ক্রুটিনি করে যে কতজন টেট পাস আছে আমরা একটু দেখি, যেটা 16,500 আগের ক্ষেত্রে হয়েছিল, রত্নাবাক্সি ম্যাডাম করেছিলেন। এইরকম যদি প্রসেসে গিয়ে একটা নোটিফিকেশন দিয়ে দেয় সরকার যে যতজন আমরা একটা পরীক্ষা যে অবস্থায় আছে, ওবিসি বাতিল, তারা ওবিসি অবস্থায় থাকলো, কথা বলছি, দেখা যাচ্ছে এতজন 39,000 বৈধ ডিএলএড আছে এবং টেট পাস, তাহলে 40,000 শূন্য পদ দেওয়া হোক, তাহলে সবাই চাকরি পেয়ে যাবে। তখন ওবিসির সমস্যা হচ্ছে না, জেনারেল কাস্টে চাকরি করবে। আর যারা 82 থেকে 89 পেয়েছে, এটা তো অলরেডি দেয়াই রয়েছে, এটা নিয়ে কেস হওয়ার কোনো জায়গা নেই, কারণ বেনিফিট পেয়ে গেছে। এটা সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করে, এটা কোনোভাবে কোনো সমস্যা দেখা দেবে না। কিন্তু এই জায়গাটাও আনতে গেলে কিন্তু প্রতিরোধ দরকার, এমনি হবে না। যেখানে ঘা হচ্ছে সেখানে একটু টুকরো গিয়ে মলম লাগিয়ে দেওয়া হচ্ছে। দিন খুব পরিস্থিতি খারাপ আসছে। আমরা বিভিন্ন কোচিং সেন্টারে পড়াশোনা করছেন, যাচ্ছেন আসছেন, বাড়িতে পড়াশোনা করছেন, কিন্তু কী হবে? বয়স না থাকলে কী হবে বলুন? এই সুভাষচন্দ্র বাগ এই লাইভ দেখছে, ও একটা ভালো পদক্ষেপ নিতে চলেছে ওই কমান্সের পক্ষ থেকে। তো সেই পদক্ষেপটা 23 জেলার মিটিংয়ের মাধ্যমে বলা হবে, এখন কিছু বলবো না। রাস্তায় পোস্টার মেরে কিছু হবে না। এই সরকার নর্মালি শুনবে না। নর্মালি 2.5 বছর ধরে নর্মালি বলে আসছি, হাতে পায়ে ধরে বলে আসছি। সভাপতি এই 2জন মুখপাত্রের সাথে কথা বলেছি, পারি 2টো মুখপাত্রের সাথে কথা বলেছি, কিন্তু কোনো দিকে কোনো রেসপন্স নেই। একমাত্র মুখ্যমন্ত্রী যেখানে যাবেন, যদি প্রতিরোধ করতে পারি, অন্তত দাঁড়িয়ে 2 মিনিট কথা বলতে পারি, আমার মনে হয় কাজ হবে। তাছাড়া কোনো পথ নেই। অন্তত এখন তো নোটিফিকেশন দিতে কোনো বাধা নেই, কিন্তু 14 সমস্যা এসে গেলে কিন্তু আর কিছু করা থাকবে না। নতুনদের নিয়ে ভাববেই না। এটা ঠিক যে টেট পাস মানে চাকরি নয়। আপনি টেট মানে চাকরি পাওয়ার যোগ্যতা অর্জন করেছেন, টেট উত্তীর্ণ মানে আপনি যোগ্যতা পেয়েছেন, আমি বাচ্চাদের পড়াতে পারবেন। কিন্তু টেট পাস মানেই যে আমরা সরকারি টিচার চাকরি দিতে হবে, এখানে কোথাও লেখা নেই। যদিও অ্যাসিস্ট্যান্ট টিচারদের জন্য এই এনসিটি গাইডলাইনে টেটটা হয়। আমাদের টেটের নোটিফিকেশনে দেখবেন পর্ষদের যে ওয়েবসাইটে, যে নতুন প্রাইমারি টেট হচ্ছে ফর অ্যাসিস্ট্যান্ট টিচার, ফর রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার। এই কারণে এবার 23-এর টেটে আবার ওটা লেখা নেই। কত রকম চালাকি বুঝতে পারছি সব, কিন্তু কী করবো? আমাদের ছোটো মুখে না, মনে করো ছোটো মুখে বড় কথা হয়ে যাচ্ছে। আমরা কোনো নেতা মন্ত্রী কেউ নয়, বেকার ছেলে আমাদের কথার কোনো ভ্যালু নেই একদম। দেবী দত্ত বলছে, বিদেদা বাপি তোমাদের খুব আশীর্বাদ করছেন। এই যে দেবী বাবা খুব অসুস্থ, ওর বাবা এমনকি এই ইন্টারভিউর জন্য নিজে আবার ভিডিও করে আমাদের কাছে পাঠিয়েছেন, ফেসবুকে আমরা শেয়ার করেছি। এত স্ট্রং মানুষ, ওই হলদিয়া থেকে আসে গাড়ি ভাড়া করে, প্রাইভেট গাড়িতে করে এসে কলকাতায় আন্দোলন করে গেছে। সেই মানুষটা আজকে ক্যান্সার আক্রান্ত হয়েছে। দেবী কী ভালো একটা বলছিল, আমি ভুলে গেছি। একদম শয্যা, সারাদিন অক্সিজেন দিয়ে রাখতে হয়। আজকে কিছু না হোক, এই বাবা
অসুস্থ, কাজকর্ম করতে পারছেন না, সংসার চালানো থেকে শুরু করে আনুষঙ্গিক অনেক কিছু খরচ আছে, ওষুধপত্র কেনা, চিকিৎসা খরচ। অন্তত একটা কাজ পেলে, একটা সরকারি যদি প্রাইমারি শিক্ষক হতো, শিক্ষিকা হতো, তাহলে এই সমস্যা কিছুটা অন্তত ব্রেনে একটা সাপোর্ট থাকতো যে না একটা কিছু আছে। সায়েন্সের স্টুডেন্ট কী করবে এখন বলুন? একটা বেসরকারি স্কুলে পড়াতো, সেটাও ছাড়িয়ে গেছে। এরকম 23 জেলার অনেকের মুখোমুখি হতে হয়। অনেকের বিয়ের জন্য চাপ দিচ্ছে, আর সময় দেবে না, 2 বছর পেরিয়ে গেছে। তো এই জিনিসগুলো বার পারা যাচ্ছে না। চোখের সামনে দেখতে পাচ্ছি কত মানুষের অসহায় হাহাকার দেখতে পাচ্ছি। এখন তো পুরোপুরি চাকরি হারাদের নিয়ে পড়েছে আর বর্তমান পরিস্থিতির উপরে কিছু বলার নেই। কর্মসংস্থান দরকার নেই, উন্নয়ন দরকার নেই, এইসব নিয়ে চলুক, এরকম একটা ব্যাপার তৈরি হয়েছে মানুষের মনে। হ্যাঁ ভালো। আর এখন যদি সরকারের যদি ভালো রকম পিঠ বাঁচাতে হয়, এখন একটা প্রাথমিকে বড় নিয়োগ করতে হবে, এখনও ফাঁকা আছে। আমাদের সাথে আলোচনায় বসা হোক, টেট উত্তীর্ণদের নিয়োগ করতে গেলে যে ওবিসির কোনো সমস্যা হবে কিনা সেটা আমাদের সাথে বসা হোক। আমরা বললে মোটামুটি 23 জেলা অবশ্যই ভাববে যে না, বিষয়গুলো ঠিক হচ্ছে। যা টেট পাবে, যাদের ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে গেছে, তারা নর্মালি পরীক্ষায় নর্মালি জেনারেল কাস্টে দিক, যদি চাকরি কনফার্ম হয় সেই ক্ষেত্রে কথা বলছি আমি। যদি 35,000 টিএর থেকে 40,000 ভ্যাকেন্সি দিক, দিয়ে চাকরিতে ঢোকা, চাকরিতে ঢুকলে যে সরকারের আমলে যারা চাকরি পায় তারা কিন্তু সরকারের অন্তত বিরোধিতা করে না যে না এই সরকার আমার চাকরি দিয়েছে, স্বচ্ছভাবে চাকরিটা দিয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে অপেক্ষায় পড়ে শেষ হয়ে যাচ্ছে না, এ কিছু বলার নেই। এইটা পরিস্থিতি। আর এই যদি ভোট রাজনীতি যদি ধর্মকেন্দ্রিক হয় না, তাহলে আর উন্নয়ন কোথায় যাবে বলুন? আমি যেটা বলি সামনে বলি, এর জন্য আমাদের অনেক সমস্যায় পড়তে হয়, নেতারা অনেক খারাপ ভাবে। কিন্তু আমার বাবার দেখলেও তো খারাপ লাগে, অন্যের বাবা, এই দেবীর বাবা বলুন, এই সদানন্দার বাবা বলুন, এইসব বাবাগুলো তো অপেক্ষায় তাদের অনেকের স্ট্রোক হচ্ছে, অনেকের বড় বড় রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে, টেনশন। সব বাবা মা চায় তার সন্তানকে অন্তত দেখে যেতে হাসি মুখটা। অনেকের বাবা তো মারাই গেছে, দেখতে পাইনি। আর এই টেট উত্তীর্ণ হওয়ার আগে যে প্রশিক্ষণ নিয়ে এতে একটা যথেষ্ট টাকা খরচ আমাদের হয়। অনেকে ভাবুন তো, বেসরকারি এই সরকারিভাবে যারা করছে একটু কম খরচ, কিন্তু কতটা খাটনি ছিল। বেসরকারিতেও যথেষ্ট খাটাখাটনি করতে হয়েছিল, কতগুলো খাতা করতে হয়েছিল বলতে, ইন্টারনাল এক্সটার্নাল থেকে শুরু করে, এগুলো সব বৃথা। টেট একটা সূচক, হ্যাঁ, টেট একটা সূচক মাত্র, নিয়োগের একটা সূচক অনেকগুলো সূচকের মধ্যে। আর সেই প্রথম কথা বললেন টেট পাস মানেই সবাই বসে থাকবে না, সবাই চাকরি পাবে। বছরে অন্তত ন্যূনতম 2বার নিয়োগ হবে। কোথায় গেল সেসব কথাগুলো? এইসব কথাগুলো চোখে চোখ রেখে কথা বলতে হলে আমাদেরকে পাশে থাকতে হবে, এবং আপনি আসেন সাথে আরও 2-4 জনকে নিয়ে আসতে হবে যে এই কথাটা যখন বললেন, এই কথাটা যুক্তিটা বলুন। এই দুটো ভিডিও দুরকম কেন? একটা প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি দুরকম কথা কী করে বলেন? ডাক্তার স্যারের সাথে দেখা হলো শিক্ষামন্ত্রীর সাথে 1 বছর আগে, লোকসভা ভোটের আগে। স্যার বললো লোকসভা ভোটের পরে তোমাদের নিয়ে ভাবা হবে। মুর্শিদাবাদে ধরা হলো, লোকসভা ভোট মিটে গেলে তোমাদের নিয়ে ভাবা হবে। এগুলো কি কথা এগুলো? তবে সামনে ভোট আসছে, আমরা জীবন দিতে রাজি, কিন্তু প্রতিরোধে কিন্তু নামবো। মুখ্যমন্ত্রী যেখানে যাবেন, শিক্ষামন্ত্রী যেখানে যাবেন, সেখানে কিন্তু আমরা যাবো। আমাদের সবাইকে বের করতে হবে, পরিষ্কার কথা। যোগ্য ক্যান্ডিডেট, টেট পাস যোগ্য, এখানে মেরিটেড বা নন মেরিট বা কোনো ব্যাপার না। যোগ্য ক্যান্ডিডেট টেট পাস করেছে, পূর্ণ প্রশিক্ষিত আছে, এদেরকে ঢোকাতে হবে চাকরিতে। কারণ কেন বলছি সবাই চাকরি দিতে হবে, তার একটাই কারণ দীর্ঘ 5 বছর পর টেট হয়েছে। 5 বছরে 5 বার সুযোগ পেত, এবং টেট পাস করে আরও 2.5 বছর পার হয়ে গেছে। যেখানে বলেছিল ন্যূনতম 2বার নিয়োগ হবে বছরে, কোনো টেট পাস বসে থাকবে না। সেখানে আমরা সবাই এতদিন ধরে বসে আছি, সবার চাকরির অনুযায়ী শূন্যপত্তা দিতে হবে। 2-24 পরগনা, হাওড়া, হুগলি, বর্ধমান, আমরা একটু জাগুন। নেক্সট আন্দোলনে আমরা ডিএলএড গ্রুপে আমাদের গ্রুপটা সরিয়ে দিন, আর জেলা মিটিং শুরু করবো। আমরা প্রতিরোধে নামবো, তালা মারবো, তালা পড়বে। আর সকলের চাকরি, এই দাবি তো সকলের চাকরি। 2-3টে তালা ফেলে দিয়ে বসে থাকুক সবাই, আধিকারিকরা আসুক, দেখুক কী ব্যাপার, আমাদের নিয়ে কী ভাবছেন বলুন। আরে আন্দোলন হবে এইরকম, ওই 200-500 নিয়ে গিয়ে হবে না। 200 গিয়ে পুলিশকে তুলে নিয়ে টানাটানি করতে উঁচু করে নিয়ে যাবে না, কারণ গলা ধাক্কা দিয়ে গাড়িতে তুলবে। গলা ধাক্কা দিয়ে আগেবার তো আন্দোলনে আমার গলা এরকম গলা চেপে একে তোল বলে, এই শেষবারে পুলিশ ভালো ব্যবহার করেছিল। তার আগে যে একটা আন্দোলন হয়েছিল, আমাকে এটা এমন ভাই তুলেছে এখন সিভিক, মানে এত জোরে ধরেছে আমার ঘাড় ব্যথা ছিল কয়েকদিন। মানে ওর গায়ের শক্তিতে আগে যে একে আগে তোল, এই হচ্ছে পান্ডা। আমাকে এইভাবে মানে গলা চেপে ধরে নিয়ে যাচ্ছে, আমাকে পিছনে ফিরতে দিইনি। আজকে লাথি মেরেছে, সবার খারাপ লাগছে, এটা খারাপ লাগারও কথা। কিন্তু গলা ধাক্কা দিয়ে গলা চেপে ধরে যেন উঁচু নিয়ে চলে যায়, সেটাও কষ্টের। আর যারা এখনো ইন্টারভিউ করছে বা এইসব কোচিং সেন্টার নিয়ে ব্যস্ত আছে, এগুলো ঠিক না। রাজপথে নামুন, এগুলো একদম মোটেও ঠিক না। আজকে এই ঈদের নাম করে যারা রাজপথে আসেনি, ভাই ঈদ তো প্রত্যেক বছর হবে, ঈদ আমিও তো যাই, তারপরেও তো আন্দোলনে গেছি। কোনো আনন্দ আছে বলুন তো? ধর্ম করে যদি আমরা এখন নিজেই সুখে নেই, বাবা মাকে সুখে রাখতে পারছি না। আগে বাবা মাকে দেখতে হবে, নিজের বাবা মাকে আগে দেখতে হবে, তাদের শ্রদ্ধা আগে করতে হবে। ধর্ম তো আছে, ঈদের নাম করে যারা রাজপথে আসেনি, এটা আমার মতে মনে হয় এগুলো ঠিক না। আর বরাবরই সত্যি কথা বলতে, মানব ধর্ম চেয়ে বড় ধর্ম হয় না। মানুষের প্রত্যেকটা ধর্মের একটাই কথা বলে গেছে, মানব কল্যাণ, মানুষকে ভালো রাখা, অন্যায় কাজ না করা। ঘুরে ফিরে একটাই কথা, অন্যায় কাজ না করা, অন্যায় চিন্তাভাবনা, অন্যায় জিনিস না করা, সঠিক পথে স্বচ্ছ পথে থাকা, এই একটাই কথা, মানব কল্যাণ। আজকে আপনারা অনেক লাইভ হয়ে গেছে, বেশি বাড়াবো না, লাইভ শেষ করে দেবো। প্রত্যেকের উদ্দেশ্যে কথা, ইতিমধ্যে একটা কর্মসূচি করার গিয়েছে, এটা বড় কর্মসূচি। আমরা সবাই বলছেন অনশন বা এইসব জাতীয়, তো এই বিষয়টা নিয়ে আলোচনা পরে করবো। অলরেডি পদক্ষেপ নেওয়া হয়ে গেছে, একটা ভালো কর্মসূচি সামনে আসছে, দেখতে পাবেন। আর 100-200 জন নামলে কিছু হবে না। যদি পারেন বিকাশ ভবনে তালা লাগানো, যে সবাই আমরা যাব, তাহলে সকলকে যেতে হবে। কোনো কার বাড়িতে পড়ানো আছে, কার টিউশনে পড়ানো, কার কোচিং সেন্টারে, কার ঈদের ছুটি, কার শুক্রবার, জুম্মাবার, এসব করলে হবে না, এসব করলে হবে না।
আজকে নিরামিষ খাওয়া, আজকে যাওয়া যাবে না, এইসব করলে আন্দোলন হয় না। এই করে যদি তালাটা ঝুলিয়ে আসতে পারি, বসে থাকতে পারি বিকাশ ভবনের শিক্ষা দপ্তরে, কিসের শিক্ষা দপ্তর? যে শিক্ষা দপ্তর কল্যাণ এলাকা না মানুষের। এই বললে তখন সবাই বলে সরকার বিরোধী। বিরোধীটা কেউ এমনি এমনি করে না, দীর্ঘদিনের অপেক্ষায় 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 সঠিক কথা বললে এখন বিরোধী তঙ্গা লাগিয়ে দেওয়া হচ্ছে। আজকে বর্তমান পরিস্থিতি, ওবিসির সমস্যা, এর জন্য দায়ী কে? 26,000 এর জন্য দায়ী কে? কারা এর জন্য দায়ী? অযোগ্য কথাটা আসছে কেন বলুন তো? অযোগ্য কথাটা এখন আসছে কেন? এরপরে প্রাইমারিতে আসবে। দেখুন এখন যে নোটিফিকেশন আনতে পারি খুব ভালো, না হলে নতুন নোটিফিকেশন, নিউ ফ্রেশার নোটিফিকেশন আনা কিন্তু খুব চাপের হয়ে যাবে। এটুকু বলা। সকলে ভালো থাকে, কথাটা বলতে পারি না, কারণ কেউই ভালো নেই আমরা। কেউই ঠিক সময় খায় না, কেউ ঘুমায় না, অনেক রাত পর্যন্ত জেগে থাকে, দেখতে পাচ্ছি ঘরের পর্যন্ত জেগে থাকে। আর আমাদের মধ্যেই আমরা ফেসবুকে বিপ্লব করছি, কিন্তু রাজপথে নামি না। এই গত শেষ দিনে যে আন্দোলনটা করলাম 3 তারিখে, আমরা আসেননি কেন বলুন তো? কেন আসেননি? 100, 150, 200 এরকম কেন? আজকে বিকাশ ভবনের সামনে চলে গেছিলাম, বড় তালা চাবি নিয়ে লাগিয়ে বসে থাকতে হতো। মারবে মারুক, লাথি মারবে লাথি মারুক, আমরা উঠছি না। যদি ওইরকম খোলা আকাশে নিয়ে রাত কাটাবেন, দেখবেন পরের দিন আমাদের নিয়ে ভাবা হবে। না হলে এই ফুসকাজ 150, 200 জন গিয়ে এটা হবে না, কোনোভাবে এটা সম্ভব না। এটুকু বলেন। কারো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন। ভালো লাগে, অনেকক্ষণ লাইভ হয়েছে, অনেকেই লাইভ দেরিতে আসে। একদম টিচারদের জন্য আগে ট্রেনিং করতে হবে, তারপর চাকরিতে। চলুন, ভোট রাজনীতি হয় যদি, তাহলে খুব সমস্যা। কোনো এই বলুন, যে দলই বলুন, আমাদের নিয়ে কারা বলছে বলুন তো? আমাদের নিয়ে কারা বলছে? আমাদের নিয়ে আমাদের পাশে কারা আছে? গত 2 বছর কে ছিল আমাদের পাশে? আমাদের পাশে কারা ছিল? কোন বিরোধী নেতারা ছিল যে আমাদের পাশে আন্দোলন করে গেছি? ওই করুণাময়ীর সামনে ধর্ণা মঞ্চ করেছিলাম, 2-3 রাত কাটিয়েছিলাম, কেঁচো কানের মধ্যে ঢুকছে, উপর থেকে ব্যাং লাভ দিচ্ছে, মুখে এসে পড়ছে। খোলা আকাশে নিচে শীতের রাত কাটিয়েছে, মাথায় কুয়াশা ভর্তি, এরকম হাত দিয়ে দেখছে মাথায় কুয়াশা ভর্তি। কারা এসে দাঁড়িয়েছিল? নো পলিটিক্স, আমি যেটা বলবো পুরো সামনে। সে যেই সংগঠন হোক না কেন, আমরা কোনো শিক্ষকের কোনো সংগঠন হয় না, শিক্ষকের কোনো রাজনীতির কোনো পরিচয় হয় না। শিক্ষক শিক্ষক, আর শিক্ষকের কোনো ধর্ম হয় না। ধর্ম হচ্ছে মানব ধর্ম। শিক্ষার্থীকে যোগ্য করে তোলা আমাদের ধর্ম। একজন শিক্ষক হিসেবে যখন স্কুলে ঢুকবো আমরা কেন রাজপথে আসেন না, কেন বারে বারে বলতে হয় আমি জানি না, কিন্তু এক শ্রেণীর মানুষকে বলতে হয় না, তারা কিন্তু রাজপথে নর্মালি নেমে আসে। হ্যাঁ, মিজানুর ভাই বলছে, মিজানুর ভাই বাড়ি হচ্ছে বসিরহাটের দেগঙ্গা, হাড়োয়া রোডের দিকে বাড়ি। আমি রাত্রে জানালাম যে চাকরিহারাদের মিটিং হবে, তো রাত্রে ফোন করেছি হঠাৎ করে, কি হচ্ছে না জেনে, যে আমরা একটু যাই মুখ্যমন্ত্রীর কাছে দেখা পাই কিনা দেখি। তো রাতে সে রাতারাতি আমাকে বলে দিল যে হ্যাঁ আমি যাবো। সে টিউশন মিস করে দিল যাবে বলে। মিজানুর ভাই, যে মিজানুর ইসলাম যে কমেন্ট করছে, সে টিউশন মিস করে দিয়ে আমার টিকিট কেটে, রেলের টিকিট কেটে উঠে গেল, মাঝেরহাট লোকাল ধরলাম। কোনোভাবে মুখ্যমন্ত্রী কোন পথে ঢুকেছে বা কোন পথে বেরিয়েছে আমরা কিছু বুঝতে পারিনি। আমরা আমাদের ডেপুটেশনটা দিতাম, যদি সুযোগ পেতাম 2 মিনিট কথা বলতাম। তা মিজানুর ভাইরে আবার আমরা চলে আসলাম সন্ধ্যাবেলা, এত ভিড়, ট্রেনে এত ভিড়, সে কি বলো, গরমে মরে যাওয়ার লক্ষণ। বাড়ি চলে এলাম খালি মুখে। এরকম অনেক জায়গায় গেছি। এই বইমেলা গেছিল আগের দিন, বইমেলার উদ্বোধনে সুভাষ গেছিল, অতিথি গেছিল, মুখ্যমন্ত্রী দেখা পাইনি পুলিশের জন্য, কথা বলতে পারেন। 2014 টেট, তাহলে ট্রেনিং ছাড়া টেট এক্সামে বসতে দিল কেন বলতে পারেন? 2014 টেটের ক্ষেত্রে আলাদা একটা নর্মালাইজেশন বা আলাদা একটা মানে এনসিটি থেকে আলাদা একটা পারমিশন নিয়ে এসেছিল। ওই টেটের ক্ষেত্রে পরে ট্রেনিং যোগ্য। 2014 টেটের ক্ষেত্রে পরে ট্রেনিং করা যোগ্য, মানে ওটা বৈধ আছে। ওরা ওই টেটের ট্রেনিং যাতে একটু হালকা দেওয়া হয়, এনসিটি থেকে ওরা পাস করে নিয়ে এসেছিল। কিন্তু 2017 ট্রেনিং, 2017 বলুন, 2022 বলুন, পরে ট্রেনিং করাটা যোগ্য হবে বলে আমার মনে হয় না। পার্সুইং থাকতে হবে, তাহলে হবে। একদম জানবে আমরা সর্বহারা। যারা 2022-এর টেট উত্তীর্ণ পরে ডিএলএড করছে, এটা সামনের দিনে দেখতে পাবেন। এখন কাউকে এখন করবো না, মানে কাউকে আশা জাগানো বা এইসব কিছুটা, যারা বৈধ তারা বসতে পারবে, এটুকু বলছি। হ্যাঁ, চন্দ্রিমা কুণ্ডু ম্যাডাম, আপনাকে তো বললাম যে 2014 ক্ষেত্রে আলাদা একটা নর্মালাইজেশন ছিল, যেখানে পরে ট্রেনিং করাটা যোগ্য ছিল। এখনও যারা ট্রেনিং করছে 2014 টেট হলে তাদের ক্ষেত্রে কোনো সমস্যা দেখা দেবে না, কারণ তৎকালীন প্রাক্তন প্রেসিডেন্ট মানিক ভট্টাচার্য থেকে এটা পাস করে নিয়ে এসেছিল এনসিটি থেকে। হ্যাঁ, অতনু পণ্ডিত ভাই, নেক্সট কি প্রোগ্রাম পরিকল্পনা করছে? একটা ভালো প্রোগ্রাম তোমরা দেখবে। এখন আমি বলছি না, আমাকে পার্সোনালি মেসেজ করো। যেহেতু একটা প্রসেসে চলছে, ওই 100-200 জন নয়, এমন একটা প্রোগ্রাম করতে চলেছি যেটা পশ্চিমবঙ্গের বুকে প্রভাব পড়বে। এখন কিছু বলতে হবে, এই সোশ্যাল মিডিয়াতে কিছু বলছে, কারণ একটা সমস্যা আছে, আইনি প্রসেস আছে। এই টাইমটা একটু লড়ে দিন। একটা কর্মসূচি সামনে আসছে, এই কর্মসূচিতে আমরা বসে কিছু আলোচনা করার সুযোগ পাবো। 23 জেলার প্রত্যেকে বসে আলোচনা করার একটা জায়গা পাবো। এই বসে আলোচনা করার পর সংগঠনটা আরেকটু মজবুত করে প্রতিরোধে নামবো। আমি আবারও বলছি পরিষ্কারভাবে, যদি ভগবান বলুন, আল্লাহ বলুন, যদি সহায় থাকে, আমরা সামনের দিনে একটা ভালো কর্মসূচিতে যাচ্ছি, যে কর্মসূচিতে আমরা আলোচনা করতে পারবো বসে, কোনো সমস্যা থাকবে না। সেই আলোচনার পরপরই কিন্তু একটা বড় একটা রাজপথে নামার পরিকল্পনা করবো 23 জেলা থেকে। ওটাই আমাদের শেষ আন্দোলন হবে। ওই আন্দোলন পশ্চিমবঙ্গের বুকে সবাই দেখবে। ওই আন্দোলন তালাচাবির আন্দোলন, তালাচাবি আটকে দেওয়ার আন্দোলন। একটু ওয়েট করুন, 200-100 জন পথে নেমে কিচ্ছু হবে না, শুধু কষ্ট। একটা জায়গার প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করছি, প্রসেসে আছে, প্রত্যেকে আসার চেষ্টা করবেন, এবং 23 জেলায় মিটিং করে এটা জানানো হবে। যেটুকু বলার।